ভাষার জন্য প্রাণ বিলিয়ে দেয়া বীর শহীদদের প্রতি জাতির অতলান্ত শ্রদ্ধা, গভীর ভালোবাসায় আনত পুষ্পাঞ্জলি। আবাল বৃদ্ধ বনিতার নগ্ন পা আজ মিলেছে শহীদ মিনারে। যদিও প্রশ্ন, ৫২ ত্যাগের ইতিহাস কতটা ধারণ করা গেল। অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মায়ের ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের স্মরণ। প্রথমবার তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাক টিকিট উন্মোচন। কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের। এবং বিভিন্ন দেশের উপর আরোপ করা শুল্ক অবৈধ ঘোষণা, ক্ষুব্ধ ট্রাম্প। বাংলাদেশের জন্য সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। এবারে জানাবো খবরের বিস্তারিত। গভীর ভালোবাসা, শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের। ১৯৫২ সালে মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গকারী বীরদের স্মরণে ফুলে ফুলে ভরিয়ে দেওয়া হয়েছে শহীদ মিনারের বেদি। ভোরের আলো ফোটার আগেই খালি পায়ে প্রভাত ফেরিতে হাজারো মানুষের ঢল। ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণে শ্রদ্ধা, আবেগ আর ভালোবাসার এক অনন্য আয়োজন। নগরী তখনও নিস্তব্ধ। আধার কেটে শহীদ মিনারে প্রত্যক্ষের আলো আর অপেক্ষার দীর্ঘ সেই সারি। আলোক ছটায় ধীর পায়ে এগিয়ে চলেছে শ্রদ্ধার অঞ্জলি হাতে নিয়ে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণের জন্য খুলে দেওয়া হলে সেই স্রোত তখন থেকেই শহীদ মিনারের পাদদেশের পথে। পলাশী, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আর জগন্নাথ হলের সামনের সড়কগুলো ভরে ওঠে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষের পদচারণায়। সবার হাতে ফুল, বুকে কালো ব্যাজ, কারো হাতে কালো পতাকা। কণ্ঠে ধ্বনিত হয় চিরচেনা গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। রাজনৈতিক দলের নেতারা বলছেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাই এক, অভিন্ন। যেমনি আমরা ৭১কে আমরা মনে রাখি, আমরা ৫২ ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে ৯০ এবং ২৪-এর শহীদদেরকেও আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যে সকল দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব। দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হবে। ভবিষ্যতেও যদি কখনো এদেশের কোনো রকমের সংকট তৈরি হয়, আবার আমার মনে হয় জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বেই এই সকল সংকট ভবিষ্যতে নিরসন হবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে অত্যন্ত ব্যথিত হয়েছি একটা কারণে, যে একটা দলের আমির সে বলতেছে আমি বিরোধী দলীয় নেতা, তাই এখানে আসছি। তার মানে সে হৃদয়ে ধারণ করে না বাংলা ভাষা। বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন বলে তার জীবন বিলিয়ে দিবে, কিন্তু তিনি তা কোথাও আপোষ করবে না। আমরা মনে করি এই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ২১ বাঙালির কাছে শুধু সুখের নয়, আত্মমর্যাদা আর অধিকার আদায়ের প্রতীক। ১৯৫২-এর সেই রক্তঝরা পথ ধরেই এসেছে স্বাধীনতার স্বপ্ন, এসেছে একটি জাতির আত্মপরিচয়। ভাষা আন্দোলনের শহীদরা শিখে গেছেন, নিজেদের পরিচয় রক্ষার আন্দোলন বা সংগ্রাম কখনোই বৃথা যায় না। তাই তো অমর একুশে আজ শুধু স্মরণ নয়, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রেরণা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বাঙালির ইতিহাসে ২১ শুধু স্মরণ নয়, আত্মপরিচয় আর চেতনার গভীর এক সমীকরণ। যদিও ৭৩ বছর পরও প্রশ্ন ওঠে, এই ত্যাগের ইতিহাস আমরা কতটুকু ধারণ করেছি বা করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী, পেশাজীবী এবং সাধারণ মানুষ এমন প্রশ্নই তুলেছেন।
গভীর শ্রদ্ধা আর নীরবতায় বারবার জেগে ওঠে ২১-এর প্রভাত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করতে সাধারণের এই ঢল জাগিয়ে তোলে ভাষার প্রতি ভালোবাসা। ভোর থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনতা ফুল ব্যানার হাতে দলে দলে জড়ো হন শহীদ বেদিতে। দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে স্মরণ করেন ৫২ ভাষা শহীদদের। অনেকদিন পর এরকম নির্ভয়ে ২১শে ফেব্রুয়ারি পালন করতে আসলাম। বাঙালি তো বটেই, আমাদের এখানে যে আদিবাসী জাতিগোষ্ঠীগুলো আছে, সেই জাতিগোষ্ঠীগুলোর ভাষার অধিকারও এ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই। এমন কোনো জাতি নেই যে ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। এই জন্য বাংলা ভাষাকে আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে। আমরা চাই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ। কিন্তু ৭৩ বছর পরেও ২১ সামনে আবারও প্রশ্ন তোলে, ভাষা শহীদদের প্রকৃত তালিকা কেন আজও প্রকাশ হয়নি? আসল তালিকা বা অন্তত যেখানে প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় এই লেভেলে থাকা উচিত যে এই উপজেলায় কে কে ছিলেন। আমরা এই জিনিসটা এখনো পর্যন্ত করতে পারিনি। আমরা সুন্দর করে বাংলাকে চর্চা করি, তার মাধ্যমে আমরা বাংলাকে আসলে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারি। শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং প্রশাসনে বাংলা ভাষা কতটা কার্যকরভাবে প্রতিষ্ঠিত? ভাষা বা শব্দ তো হুট করে একদিনে আসেনি, এটার একটা উৎপত্তিগত ইতিহাস আছে। যে শব্দগুলো আসছে, এই শব্দগুলোকে কিভাবে ভাষার মধ্যে প্রতিস্থাপন করতে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া খুব জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত পর্যায়ে বাংলা ভাষার যে যথার্থ চর্চা, সেই চর্চাটা হওয়া উচিত। আমরা মনে করি যে বিশেষ করে দুর্নীতি এবং ধর্মান্ধতা ২১-এর চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল মানুষের সমান অধিকার, এটি ছিল ২১-এর স্বপ্ন। ভাষার প্রতি দায়বদ্ধতা কি একদিনের শ্রদ্ধায় নাকি প্রতিদিনের চর্চায়ও? সে প্রশ্ন ঘুরে ফিরে আসে। ফুলে ফুলে ভরে উঠেছে বাঙালির শোক আর অহংকারের এই মিনার। ভোরের আলো ফোটার পর থেকে সব পথ যেন এসে মিশেছে শহীদ মিনারে। প্রভাত ফেরির পথে পথে কণ্ঠে কণ্ঠে সেই গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রিফাত সোফা, ডিবিসি নিউজ, ঢাকা। অমর ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী নিজে মন্ত্রী পরিষদ সদস্য এবং পরিবারের সদস্যদের সাথে নিয়ে ৩ বার শ্রদ্ধা নিবেদন করেন। সব ছাপিয়ে একটি ভাষা যখন হয়ে ওঠে দেশ ও জাতির মনন, তখন অস্বীকার করার উপায় নেই স্বাধীনতার সেই স্ফুলিঙ্গকে। স্মৃতির মিনার যেন সেই ৫২ আর ২১-এর সাদাকালো পংক্তিমালারই আবেগ। সেদিন রক্ত ঝরেছিল, রাজপথ রক্তাক্ত হয়েছিল, তবু কারফিউ, লাঠিচার্জ আর বারুদের গন্ধ ছাপিয়ে ঘ্রাণ হয়ে উঠেছিল বাংলা বর্ণমালা। প্রাণের বিসর্জনে সালাম, বরকত, রফিক জব্বাররা ছিনিয়ে এনেছিল এক একটি বর্ণমালা। শহীদ বেদি জুড়ে আজ সেই ভালোবাসা আর শ্রদ্ধার অর্ঘ্য। ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। অতঃপর শ্রদ্ধা জানান নতুন সংসদের মন্ত্রী পরিষদ। সেই নিবেদনেও সামিল ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারের সদস্যদের নিয়েও শ্রদ্ধা জানান তিনি। ভাষা শহীদদের সম্মান জানান বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। সাথে ছিলেন ১১ দলীয় জোটের নেতারাও। পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। রাতভর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে। যে ভাষার জন্যে এমন হন্যে এমন আকুল হলাম, যে ভাষায় আমার অধিকার, যে ভাষার বুকের কাছে মগ্ন আছে আমার অঙ্গীকার। ২১-এর প্রথম প্রহরে এ যেন সেই চেতনারই বহিঃপ্রকাশ। তাই তো রাষ্ট্র পরিচালনার নতুন নেতৃত্ব ২১ মানে মাথা নত না করা এই বোধ সর্বত্র ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন মানদণ্ড স্থাপন করবে, এমনটাই এখন সময়ের দাবি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তেজগাঁওয়ের কার্যালয়ে প্রথম অফিস করলেন তারেক রহমান। প্রথম দিনই একাধিক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত দেন ঈদের আগেই খতিব, ইমাম, মুয়াজ্জিম সহ ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার কার্যক্রম শুরু করার। একই সাথে কর্মমুখী শিক্ষা ও ক্রীড়া প্রশিক্ষণের উপর জোর দেওয়ার নির্দেশও দেন তিনি। প্রথম দিন কার্যালয়ে পৌঁছালে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের পাশাপাশি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে স্মারক ডাক টিকিটও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শনিবার সকাল 10:10 তেজগাঁও কার্যালয়ে প্রবেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর। কার্যালয়ে পৌঁছানোর পর তাকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারই প্রথম নিজ কার্যালয়ে অফিস করতে আসেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে তারেক রহমান পৌঁছালে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ। এ সময় বেগম খালেদা জিয়ার সময়কার বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। পরে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি স্বর্ণচাপা গাছের চারা রোপণ করেন। প্রথম দিন অফিসে একাধিক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভায় ঈদের আগেই খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার কার্যক্রম শুরুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। একই দিন আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ক সভাতেও সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে কর্মমুখী শিক্ষা এবং ক্রীড়া প্রশিক্ষণের উপর জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। সারা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন মেধার ভিত্তিতে বৈষম্যবিহীনভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা সবাইকে আরও দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো, কিভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ এবং যোগ্য করে বিদেশে পাঠাতে পারবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মায়ের ভাষার মর্যাদা রক্ষা আর অধিকার প্রতিষ্ঠার দিন 21শে ফেব্রুয়ারি। সারা দেশে প্রভাত ফেরি, অমর একুশের গান আর ফুল দিয়ে স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের। শহীদ মিনার থেকে শুরু করে বিভিন্ন আয়োজনে জোর দাবি উঠেছে শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চার। রক্তস্নাত অমর একুশে, পলাশ শিমুল ফোটা ফাগুন মাসে রাজপথে বুকের রক্ত দিয়ে বাঙালি প্রতিষ্ঠা করেছে মায়ের ভাষার অধিকার। সারা দেশে সেই বীর শহীদদের স্মরণ করা হচ্ছে শ্রদ্ধা আর ভালোবাসায়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রভাত ফেরিতে পথে পথে দেখা যায় মানুষের মিছিল। সিলেটে প্রথম প্রহরে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। সর্বস্তরে মাতৃভাষা চর্চা হোক, এই ছিল সবার প্রত্যাশা। ছোটবেলা থেকে আমরাও বাবা মায়ের হাত ধরে একটা সময় 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়েছি। সো আজকে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। মাতৃভাষাতে যদি কেউ সক্ষম থাকে, সেই মাতৃভাষায় তাকে একদিন সফলতার একবারে উচ্চ শিখরে নিয়ে যাবে। বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। অনেকের প্রাণের বিনিময় পেয়েছে এই ভাষাটা। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা প্রজন্মে এই বীরব গাথাটা বারবার উচ্চারণ করা উচিত, বই, খাতায়, কলমে, কবিতায়। এই চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। রাজশাহী নগরীর সোনাদিঘি পাড়ে নির্মিত নতুন শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। খুলনা নগরীর হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাকে বিশ্ব দরবারে তুলে ধরার দাবি তোলেন সবাই।
লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই, অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকরী হবে। চট্টগ্রামে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। ভাষার চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সবার। আমরা আমাদের এই শোক দিবসটাকে একটা শক্তির দিবস হিসাবে সবাই পালন করতে এসেছি। রাঙামাটিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। এছাড়া দেশের প্রতিটি জেলায় শ্রদ্ধা জানানো হয়েছে ভাষা শহীদদের। ডিবিসি নিউজ ডেস্ক। অমর 21শে ফেব্রুয়ারিতে হাজার হাজার বাংলাদেশির ভিড়ে আলাদাভাবে নজর কেড়েছেন অনেক বিদেশি নাগরিক। সকাল থেকেই তারা শহীদ মিনারে এসে সম্মান জানান স্ব মাতৃভাষাকে। স্মরণ করেন 52 ভাষা আন্দোলনের বীর শহীদদের, যাদের রক্তে মিশে আছে বাঙালির মাতৃভাষা বাংলা। বাতাসে নীরব শ্রদ্ধার আবহ। ভাষার জন্য জীবনদান, এই ইতিহাসের টানে ভোর হতেই ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। মিনারের বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন নানা বয়সী মানুষ। তাদের ভিড়ের মাঝেই চোখ পড়ে ভিন্ন চেহারা, ভিন্ন ভাষার। ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে শুধু বাংলাদেশি নন, এসেছেন বিদেশি নাগরিকরাও। জানান মায়ের ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস মর্যাদার, গৌরবের। এটা এমন এক স্মৃতি যা সব সময় থাকবে। এটা আমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয়। দেশের আঞ্চলিক ভাষাও গুরুত্ব সহ সংরক্ষণ করা দরকার। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্যই এই দিনটি গুরুত্বপূর্ণ। 1999 সালে ইউনেস্কোর স্বীকৃতির পর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হলেও আবেগ মিশে আছে বাংলাদেশেই। তাই ভিনদেশি হলেও বাংলা ভাষাতেই বলছেন সে অনুভূতি। আপনি যখন গান গাইতেছে আমার বাইরের রক্ত তখন এটা অবশ্যই কান্দা আসতেছে। আর আজকে তো পুরো পৃথিবীতে ইউনেস্কোর মাধ্যমে পুরো পৃথিবীতে এই দিন মানে সব কান্ট্রি, সব দেশ থেকে পালন করতেছে। আমাদের মাতৃভাষা হচ্ছে ককবরক, ত্রিপুরা, যেহেতু বাংলাদেশ একমাত্র হচ্ছে যে ভাষার জন্য জীবন দিছে, শহীদ হয়েছে। মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছি আমরা। 52 সেই ইতিহাস ধারণ করে দাঁড়িয়ে আছে এই শহীদ মিনার, যা বিশ্বমঞ্চে স্মরণ করিয়ে দেয় মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। বাঙালির 21 এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশে তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশেও আয়োজনের কমতি নেই। কিন্তু খোদ রাজধানীর বুকে অনেক বিদ্যালয়ে ঝুলছে তালা, এমনকি শহীদ মিনারকে ন্যূনতম পরিষ্কার করার চেষ্টাটুকুও নেই কারো। শিক্ষার্থী তো দূরের কথা, শিক্ষকরাও কাটাচ্ছেন ছুটির আলস্য। স্কুলে শহীদ মিনার নেই, অথচ রাত জেগে কলাগাছ, বাঁশ কিংবা অন্য কোনোভাবে বিকল্প মিনার বানিয়ে খুব ভোরে শ্রদ্ধা জানানোর অনেক গল্প কম বেশি সবারই জানা। কিন্তু শহীদ মিনার আছে, তবে নেই প্রস্তুতি, নেই কোনো শিক্ষার্থীর উপস্থিতি। এমন ঘটনা পাওয়া অনেকটাই দুষ্কর। অথচ এমনটাই ঘটেছে খোদ রাজধানীর বুকে। ফাগুনের ঝরাপাতা আর ধুলো ময়লা পড়ে আছে শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে। এ দৃশ্য রামপুরার কয়েকটি স্কুলের। এর মধ্যে আবার কিছু উল্টো চিত্র। বাবা তার ছোট্ট সন্তানকে মাতৃভাষা দিবসের উদযাপন দেখাতে নিয়ে এসেছেন নিজ স্কুলে, কিন্তু দেখেন নেই কোনো আয়োজন, তালাবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বাচ্চাটা দেখবে যে একটু আনন্দ পাবে, ফুল দেবে, এটা মানে আসছিলাম, কিন্তু এর আগে বলেও না যে আজকে অফ কি না, ঠিক আছে, লিখেও দেয় না ডায়েরিতে, সেগুলো আজকে এসে দেখি তো অফ আর কি। পূর্ব রামপুরা হাই স্কুলে গিয়ে দেখা গেল কয়েকজন শিক্ষার্থী নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছেন। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার জন্য অনেক শহীদের রক্ত দিতে হয়েছে। ভাষা শহীদদের প্রতি আজ 21শে ফেব্রুয়ারি একটি বিশেষ দিন, ফুল দিয়ে তাদের জন্য শ্রদ্ধা জানিয়েছি। বাংলার যে বিকৃতি বিভিন্ন দিকে, এটারও আরও দৃষ্টি দেওয়া উচিত যে বাংলা ভাষার সম্মান তো এখানে নষ্ট হচ্ছে। আমরা এই ভাষার বিকৃতিটা যেন রোধ করতে পারি।
আবার সরকারি স্কুলে দেখা গেছে দায়সারা শ্রদ্ধা নিবেদনের দৃশ্য। নেই অধিকাংশ শিক্ষক সহ শিক্ষার্থীদের উপস্থিতি। 1952 সালে ভাষা আন্দোলনে আমাদের অনেক ভাই বোনেরা তাদের রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষা আমাদেরকে এড়িয়ে গেছে। 1952 সালে যারা বাংলা ভাষার জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাতে ফুল দিতে এখানে এসেছি। তো আমাদের সময়কালে যেভাবে জাঁকজমকভাবে 21 ফেব্রুয়ারি যে গুরুত্ব দেওয়া হতো 52 সালে যে স্বাধীন হয়েছে, সেভাবে আসলে শিক্ষার্থীরা জুলাই বিপ্লব যেমন নিচ্ছে, কিন্তু এভাবে সেভাবে নিচ্ছে না। কিন্তু আসলে ছাত্রছাত্রীদের পবিত্র রমজানের সমস্যা হয়েছে, কিন্তু এদের জানা দরকার এবং এটা আরও উৎফুল্ল হওয়া উচিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে স্কুল কলেজের সরকারি ছুটি থাকলেও একটা সময় নানা ধরনের আয়োজন থাকত। ইদানিং সে ধারায় অনেকটাই চির ধরেছে যেন। তার কারণ নিয়েও আছে নানা বক্তব্য। ছোটবেলায় 3 কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য যারা শহীদ হয়েছেন। সেখানে এখন ভিন্ন চিত্র। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দায়সারা শ্রদ্ধা নিবেদন। এমন যদি চলতে থাকে তাহলে কিভাবে আমরা মনে রাখব যারা আমাদের বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমি প্রাঙ্গণে নবনির্মিত দেশের সবচেয়ে বড় ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা না তুলে নিজস্ব বাহিনীর পতাকা তোলায় বিতর্কের সৃষ্টি হয়েছে। সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে হয় দেশের সবচেয়ে বড় ফ্ল্যাগ স্ট্যান্ডের উদ্বোধন অনুষ্ঠান। 21-এর চেতনায় শ্রদ্ধা জানিয়ে 120 ফুট উচ্চতার স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের কথা ছিল, কিন্তু সেখানে জাতীয় পতাকার পরিবর্তে বাহিনীর 28 ফুট দৈর্ঘ্যের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। এমনকি ওই পতাকাকে গার্ড অফ অনার প্রদান করেন তিনি। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। প্রশ্নের জবাবে মহাপরিচালক দাবি করেন বাহিনীর মনোবল বাড়াতে এই ব্যবস্থা। এক পর্যায়ে তিনি স্থান ত্যাগ করলে আনসার সদস্যরা ওই ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন। এখানে জাতীয় পতাকাও থাকবে, বাহিনীর পতাকা। আজকে যেহেতু এখানে বাহিনীর সদস্যদের জন্য উজ্জীবনা, সেই জন্য, এবং এটা একটা একাডেমি, হ্যাঁ, সেই একাডেমিতে আমরা বাহিনী দিয়ে উজ্জীবন, এরপরে আবার আমাদের জাতীয় দিবস হিসেবে আমাদের জাতীয় পতাকাও থাকবে। কুষ্টিয়া শহর বাইপাস সড়কে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। দুপুর 2:30টার দিকে শহর বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক জাকারিয়া, তার 2 শাশুড়ি আমেনা খাতুন ও কমলা খাতুন এবং আশরাফুল হক ও শিরিন খাতুন দম্পতি। সম্পর্কে তারা সবাই আত্মীয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে রাজশাহীর বাঘা উপজেলায় জাকারিয়ার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সবাই। সেখান থেকে সিএনজি অটোরিকশায় করে ফিরছিলেন কুষ্টিয়ার বটতৈল এলাকায়। বাইপাস সড়কে অটোরিকশাটি একটি ট্রাককে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও 2 জন মারা যায়। এই সিএনজিটা ওই ট্রাককে ওভারটেক করতে যায়, এই গ্যাসের গাড়ির সামনাসামনি এর সংঘর্ষটা হয়। ঘটনাস্থলে দ্রুত চলে আসি, চলে আসার পরে 2 জনকে আহত 2 জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করি, আর জায়গাতে 3 জন মারা যায় এবং মৃত 3 জনকেও আমরা সদর হাসপাতালে প্রেরণ করছি। লাশের নাম ঠিকানা জানা যায়নি। ড্রাইভার পলাতক এবং গাড়ি আমাদের হেফাজতে। ঈদ মানে শুধু নতুন পোশাক নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া ভালোবাসা আর আবেগের গল্প। বাবার হাত ধরে মার্কেটে ঘোরা সেই শৈশবের স্মৃতি আজ নতুন করে ফিরে আসছে সন্তানের হাত ধরে। রাজধানীর বিভিন্ন শপিং মলে এমন আবেগ ঘন মুহূর্তগুলোই যেন হয়ে উঠছে ঈদ আনন্দের অনুষঙ্গ। সময় ঈদ মানেই ছিল বাবার হাত ধরে মার্কেটে ঘুরে বেড়ানোর স্মৃতি। সময়ের আবর্তে ছোট্ট ছেলেটি আজ নিজের হাত ধরে নিয়ে এসেছেন তার একমাত্র সন্তানকে। প্রথম সন্তানের প্রথম ঈদকে ঘিরে ভালোবাসা আর আবেগে ভরে উঠেছে তার এই কেনাকাটার মুহূর্ত। আমার বাবার সাথে যখন আসতাম তখন বাবারটা না কইরা মানে আমাদের তো করতো, আমরা বুঝতাম না তখন বাচ্চাটা করার যে কত খুশি, কত ভিতরে যে আনন্দ, এটা প্রকাশ করা যাবে না। পুরান ঢাকার ইসলামপুর থেকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সেও প্রায় একই দৃশ্যের দেখা মেলে। ঈদ আনন্দকে আরো রঙিন করে তুলতে বাবা মায়ের হাত ধরে কেনাকাটায় এসেছেন শিশু সাইফা ও সুভা। আমি একটা রেড কালারের প্রিন্সেসের ড্রেস নেব, সুতির মধ্যেই।
আর কি বেশি গর্জিয়াস না। বাচ্চাদের আগ্রহটা বেশি, বার্গেনিং চলছে, যে মার্কেট চলো। রাজধানীর যাত্রাবাড়ি থেকে বাবার সাথে এসেছে ছোট্ট মুস্কান। তার কাছে বাবার সঙ্গে মার্কেটে ঘোরা আর পছন্দের পোশাক বেছে নেওয়াই যেন ঈদের আনন্দের বিশেষ অনুভূতি। আমি একটা পার্টি ড্রেস দেখেছি, আরো কিনবো। গেঞ্জি কিনেছি, জুতো কিনেছি, প্যান্ট কিনেছি। আমার বাবা কিছু কিনে দেয়নি, এরপরে কিনে দেবো। পার্টি ড্রেসগুলো নিচ্ছি, বাচ্চাদের সবসময় পড়তে পারে এগুলো ড্রেসগুলো কিনতে পারতেছি। শুধু কেনাকাটা নয়, প্রিয়জনের সঙ্গে কাটানো এসব মুহূর্তই যেন শিশুদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেয়। হাসি আর অনুভূতির এই ছোট ছোট গল্পেই জীবন্ত হয়ে ওঠে উৎসব। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বৈশ্বিক আমদানি শুল্ককে অবৈধ ঘোষণা করার পর প্রতিক্রিয়ায় অন্য আইনে 10% বৈশ্বিক শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ওভাল অফিস থেকে তিনি এই সংক্রান্ত নথিতে সই করেছেন। এর আগে 6 থেকে 3 ভোটের রায়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জানায়, গত বছর ঘোষিত বিশ্বব্যাপী শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প এই রায়কে ভয়াবহ আখ্যা দেন এবং বলেন, আগের শুল্ক ফেরত পেতে হলে দীর্ঘ আইনি লড়াই করতে হবে। গত বছর মেক্সিকো, কানাডা ও চীন সহ বিশ্বের বহু দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছিল। মার্কিন আদালতে ট্রাম্পের পাল্টা শুল্ক বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। এতে করে ক্ষুব্ধ ট্রাম্প যদি 10% শুল্ক চাপিয়েও দেন, তাও আগের চেয়ে ইতিবাচক হবে। একই সঙ্গে এই সুযোগে অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে করা বাণিজ্য চুক্তিকেও খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন তারা। তাদের মতে, শুল্ক সুবিধার আশায় জাতীয় স্বার্থের ব্যত্যয় শোধরানোর এখনই সুযোগ। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই দেশে দেশে রেসিপ্রোকাল ডিউটি বা পাল্টা শুল্ক আরোপ করে বাণিজ্যের বৈরী পরিবেশ তৈরি করেন ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের এই শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করল দেশটির আদালত। কিন্তু এরই মধ্যে বিশ্ব বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব দেখেছে অনেক দেশ। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগী দেশগুলোর তুলনায় ট্রাম্প ট্যারিফের যুদ্ধে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও দেশটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমেছে। এ অবস্থায় পাল্টা শুল্ক বাতিলের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ট্রাম্পের যে নতুন ট্যারিফগুলো ঘোষণা করেছিলেন সেটাকে বাতিল করে দিয়েছেন। তার মানে হচ্ছে যে এখন থেকে আসলে যে ট্যারিফটা দেওয়া ছিল, যেটাকে আমরা 19% ছিল আমাদের জন্য, সেটা আর থাকছে না। ডোনাল্ড ট্রাম্প বলেছে তার প্রশাসনিক ক্ষমতার মধ্যে থাকা 10% একটা ট্যারিফ গ্লোবালি সবার জন্য অ্যাপ্লাই করবে। তো যাই হোক, সেটা যদি করেও সেটা 37% বা 19%-এর চেয়ে তো অনেক কম। বিশ্লেষকরা মনে করেন, শুল্কের হুমকিতে বিদায়ী সরকার শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে তড়িঘড়ি করে যে বাণিজ্য চুক্তি করেছে তাও এখন খতিয়ে দেখার সুযোগ তৈরি হয়েছে। যেটাতে ইন্টারিম গভর্নমেন্ট জাস্ট ইলেকশনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি এটা খুবই তড়িঘড়ি করে আমার মনে হয় একটা বাংলাদেশকে একটা সমস্যার মধ্যে ঠেলে দিয়েছে। সেখান থেকে বের হয়ে যাওয়ার বা সেটা রিনেগোশিয়েট করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের যে প্রসেসটাতে আমরা এই ট্রেড নেগোসিয়েশনে গেছি, সেটা আসলে আমাদের জন্য খুব একটা খুব একটা ফলপ্রসূ হয়নি। বাণিজ্য চুক্তি কিংবা বাণিজ্য আলোচনাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা নিয়ে আমরা আশা করব নতুনভাবে সরকার চিন্তা করবেন। এর আগে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই গেল বছর এপ্রিলে বিশ্বব্যাপী নানা অঙ্কে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশের জন্য 37% শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। পরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো সহ নানা শর্তে তা কমিয়ে 19% নামিয়ে আনা হয়। যদিও নির্বাহী ক্ষমতা বলে এখনও সর্বোচ্চ 10% শুল্ক আরোপের ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।